ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের ভৌত বিজ্ঞান পরমাণু গঠন অর্থাৎ রসায়নের কেমিস্ট্রি, তোমাদের ফিজিক্সের প্রথম 3টা চ্যাপ্টারের পরে 4র্থ নম্বর চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রি, পরমাণুর গঠন এই সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। তোমাদের পাঠ্য বইটা তো আলোচনা হয়ে গেছে, আজকে আমি এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে দেখো, প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আমরা চলে গেলাম পরমাণু গঠন, ক্লাস 9। পরমাণু গঠন, পরমাণু গঠন দেখো, এখানে আমরা কিছু জিনিস আগে দেখে নিই, তারপরে অঙ্কে চলে যাব। আমরা আগে কিছু সূত্র আমরা দেখে নিই। কি সূত্র আমরা বলছি? দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে কোন পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয়। এটা মনে রাখবে, কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, এটা মাথায় রাখবে। নাম্বার টু হচ্ছে, দেখো, ভর সংখ্যার সূত্রটা হচ্ছে তোমাদের পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নাম্বার 3, নিউট্রন সংখ্যা আমরা কি করে বের করব? আমরা বলছি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, দেখ আর কি, এবার আমরা পরমাণুর গঠন চিত্রটা একটু দেখি। দেখো, দেখো এটাকে আমরা বলি নিউক্লিয়াস। বা পরমাণু কেন্দ্রক। আমরা এটাকে নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্রক বলি। এর মধ্যে ধনাত্মক আধান হিসাবে প্রোটন আছে, P ফর প্রোটন আর N ফর নিউট্রন। নিউট্রনের আধান 0। মনে রাখবে, প্রোটনের আধান ধনাত্মক, নিউট্রনের আধান শূন্য, অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই। আর ইলেকট্রনের ঋণাত্মক আধান।
ঋণাত্মক। এই হচ্ছে আমাদের বিষয়গুলি। তাহলে পরমাণু নিউক্লিয়াসে থাকছে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে এটাকে কক্ষপথ বলে। এই ইলেকট্রন যে বৃত্তাকার পথে বা অপবৃত্তাকার পথে ঘুরে তা সেই পথকে আমরা কক্ষপথ বলি। এটা হচ্ছে কক্ষপথ, এটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠন মোটামুটি আমরা একটা দেখলাম। এখন এই পরমাণুর একটা পরমাণুর কটা কক্ষপথ তোমরা এটা টুকে নাও, আমি মুছবো। ঠিক আছে, এবার আমি পরের ইয়েতে চলে যাচ্ছি। দেখো নাম্বার 7 বলছে পরমাণু 7টি কক্ষপথ। যে কোনো পরমাণুর কটা কক্ষপথ? 7টি। তাহলে দেখো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এটা কে কক্ষপথ, এটা এল, এটা এম, এটা এন, এটা পি, কিউ, দেখো 7টা কক্ষপথ আমরা আঁকলাম। তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে এটা হচ্ছে তোমার কে কক্ষপথ, এটা এল, এটা এম, এটা এন, এটা ও, এটা পি, এটা কিউ। 7টা কক্ষপথ। আমাদের যদি সংখ্যা দিই 1 2 3 4 5 6 7, 7টা কক্ষপথ তোমরা দেখতে পাচ্ছ। এখন কোন কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরবে তা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 2n²। ঠিক আছে, তাহলে আমরা বলছি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। তাহলে এই সূত্রে আমরা কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে আমরা বলে দিতে পারবো। দেখো আমরা চলে আসছি কে কক্ষে কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে। তাহলে আমরা চলে আসছি দেখো 2n²। তাহলে n হচ্ছে কি? n হচ্ছে এখানে কক্ষ সংখ্যা। আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে n হলো কক্ষ সংখ্যা, তার মানে কত নম্বর কক্ষপথ। তাহলে সমান সমান আমি বলতে পারি 2 * n হচ্ছে 1 নাম্বার, 1 নম্বর কক্ষপথ। তাহলে 1 এর বর্গ কত হয়? আমরা জানি 1, অর্থাৎ প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে ইলেকট্রন কটা ঘুরবে? 2টি। এল কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে তাহলে? তাহলে আমরা বলবো 2n²। এই সূত্রে আমরা বলবো 2 * 2 এর বর্গ, 2 নম্বর কক্ষপথ। তাহলে আমরা বলবো 2 * 2²। 2 * 2 2 এর 4, 8, 8টি ইলেকট্রন। তাহলে কে এল কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে
2n স্কয়ার 2 ইনটু 3 এর বর্গ m হচ্ছে 3 নম্বর কক্ষপথ তাহলে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতগুলো তাহলে হবে তাহলে 2 ইনটু 3 3 এ 9 18টি KLMN n কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 ইনটু n স্কয়ার 2 ইনটু n এর মান কত 4 নম্বর কক্ষপথ 4 নম্বর কক্ষপথে তাহলে 4 4 এ 16 16 2 এ 32টি সাধারণত তোমাদের এই চারটা কক্ষপথই লাগে তারপর আমাদের দরকার হয় না তো আমরা এই চারটা কক্ষপথ দেখালাম তোমরা টুকে নাও এবার আমি একটা উদাহরণ দিয়ে তারপর আমি অঙ্ক স্টার্ট করব ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে টুকে নাও ঠিক আছে আমরা চলে গেলাম একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি সোডিয়াম পরমাণু সোডিয়ামের ভর এটা 23 11 তোমরা প্রত্যেকে একটু ভালো করে দেখো ঠিক আছে এই 23টা হচ্ছে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা এটাকে বলা হয় ভর সংখ্যা আর এই যে 11টা দেখছো 11টার চারটা নাম আমরা দিয়ে থাকি একটা হচ্ছে প্রোটন সংখ্যা নাম্বার 2 ইলেকট্রন সংখ্যা নাম্বার 3 পারমাণবিক সংখ্যা আর এটাই হয়ে যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তাহলে চারটা আমরা পেয়ে গেলাম 1 2 3 4 চারটা নাম এটাই প্রোটন সংখ্যা এটাই ইলেকট্রন সংখ্যা এটাই পরমাণু ক্রমাঙ্ক এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে আমরা চলে গেলাম এবার আমরা বলছি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন গঠন চিত্র দেখাও তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে দেখাবো তাই না তাহলে আমরা সোডিয়াম পরমাণুর দেখো আমরা ছোট করে আঁকছি এখানে তোমরা প্রত্যেকে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে প্রোটন কটা থাকবে 11টা 11টা প্রোটন ধনাত্মক হিসাবে আর নিউট্রন কটা নিউট্রন সংখ্যার সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি আমি যে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা তাই না নিউট্রন সংখ্যা আমরা কি করে পাবো আমরা বলছি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা তাহলে 12 তাহলে শূন্য আধান শূন্য দিলাম 12 তাহলে এই 11টি প্রোটন যা ইলেকট্রন সংখ্যাও তাই 11টি ইলেকট্রন হবে তাহলে প্রথম কক্ষপথে কত হবে আমরা বলছি কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার 2 ইনটু 1 n হচ্ছে 1 নম্বর কক্ষপথ কে কক্ষপথ তাহলে কত হবে দুটি ইলেকট্রন তাহলে প্রথম কক্ষপথে তোমার ইলেকট্রন কটা হবে দুটো ঠিক আছে তাহলে দেখো 11টার মধ্যে দুটো ইলেকট্রন তোমার প্রথম কক্ষপথে ঘুরছে কে কক্ষপথে তাহলে এল কক্ষপথে কটা হবে পরের কক্ষপথ হচ্ছে এল কক্ষপথে কটা হবে তাহলে আমরা জানি দেখো এল কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা দেখিয়েছি একটু আগে এল হচ্ছে 2 নম্বর কক্ষপথ তাহলে n হচ্ছে 2 তার হোল স্কয়ার 2 ইনটু 4 8 তাহলে দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরবে 8টা তাহলে দেখো 11টার মধ্যে দুটো প্রথম কক্ষপথে ঘুরছে তাহলে থাকলো কটা 11টা থেকে দুটো চলে গেলে 9টার মধ্যে এখন দেখা যাচ্ছে 8টা বলছে তোমার দ্বিতীয় কক্ষপথে ঘুরবে তাহলে 9টার মধ্যে 8টা ঘুরতে পারে তাহলে আমরা 8টা দেখেছি দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8 তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে কটা ঘুরলো 8টা তাহলে 11টার মধ্যে 10টা ইলেকট্রন প্রথম আর
দ্বিতীয় কক্ষপথে হয়ে গেল। আর কটা ইলেকট্রন থাকলো? একটি। তাহলে একটি কত কত নম্বর কক্ষপথে ঘুরবে? তৃতীয় কক্ষপথ, অর্থাৎ n কক্ষপথে। আমাদের ইলেকট্রন গঠন চিত্র আমরা দেখিয়ে দিলাম। এই হচ্ছে তোমার সোডিয়াম পরমাণু Na, Na পরমাণু গঠন চিত্র। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখালাম এইভাবে তোমাদের ইলেকট্রন গঠন চিত্র দেখাতে হয়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, এবার অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের ক্লাস 9 এর এগুলো সব ক্লাস 7 8 এ দেখানো হয়েছে। এবার ক্লাস 9 এ তোমাদের এটা দেখালাম কেন, আমরা যে অঙ্কগুলো করব তাতে আমাদের এগুলো লাগবে, তাই আমরা এগুলো আলোচনা করে নিলাম প্রথমে। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের যে ক্লাস 9 এর পরমাণু গঠনের অঙ্ক পরীক্ষায় দেয় তোমাদের, সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি, প্রশ্ন টুকছি, তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি। দেখো, প্রত্যেকে দেখো, আমরা প্রথম প্রশ্ন আমাদের বলছে নাম্বার 1। দেখো, বলছে একটি মৌলের পরমাণুর কে কক্ষে দুটি, আমরা প্রশ্নটা লিখছি, তোমরা দেখো, একটি মৌলের কে কক্ষে, মৌলের পরমাণু কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি ও এন কক্ষে 7টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলটির যোজ্যতা কত? যোজ্যতা কত? আর কি জানতে চাইছে তোমাদের কাছে? আর মৌলটির ভর সংখ্যা 36 হলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে দেখো, আমাদের বলছে একটা মৌলের পরমাণুর কে কক্ষে কটা ইলেকট্রন? দুটি। এল কক্ষে 8টি আর এন কক্ষে 7টা ইলেকট্রন আছে। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কি হবে? মোট প্রোটন সংখ্যা আমরা জানি, বা পারমাণবিক সংখ্যা কি হবে? মোট প্রোটন সংখ্যা, তাই না? তাহলে আমরা প্রথম উত্তরে চলে গেলাম। প্রথম প্রশ্নে মৌলটির কে কক্ষে ইলেকট্রন কত? দুটি। মৌলটির এল কক্ষে ইলেকট্রন কত? 8টি। আর মৌলটির এন কক্ষে ইলেকট্রন কটা? ইলেকট্রন আছে 7টি। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক জানতে চেয়েছে, আমরা বলবো মৌলটি পরমাণু ক্রমাঙ্ক কত হবে? মোট প্রোটন সংখ্যা, অর্থাৎ 2 + 8 + 7 সমান 8 × 2 = 10 17।
তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত 17। এটা একটা অ্যানসার তোমাদের, এটা একটা উত্তর, আমি পাশে অ্যানসার লিখে দিলাম। এবার তোমাকে বলছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হলো, মৌলটির যোজ্যতা কত। তাহলে মৌলটির যোজ্যতা তোমার কাছে জানতে চাইছে কত। তাহলে দেখো মৌলটির শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে তোমাকে খেয়াল করতে হবে। তাহলে মৌলটির শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। দেখো এখানে শেষ কক্ষপথ হচ্ছে m কক্ষপথ, 7টা ইলেকট্রন আছে। তাহলে মৌলটির শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, তো মনে রাখবে মৌলটি শেষ কক্ষপথে যে ইলেকট্রন 7টি আছে, তো মৌলটি আর কটা ইলেকট্রন পেলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন হচ্ছে তোমার 8টি অথবা 2টি, হিলিয়ামের 2টি আর বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই 5টা মৌলের 8টি করে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, আর হিলিয়ামের 2টি থাকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষ কক্ষপথে 7টি আছে, আর কটা হলেও 8টি হবে, তাহলে একটি, তাই নয় কি? আর একটি হলে ওর ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে ওর যোজ্যতা কত হবে 8 - 7, তাহলে আমরা বলবো 1, তাই না? তাহলে আমাদের প্রশ্নপত্র দেখতে পাচ্ছি যে মৌলটির যোজ্যতা কত জানতে চেয়েছে। আমরা বলবো মৌলটির যোজ্যতা, দেখো আমরা বলবো মৌলটি যোজ্যতা তাহলে কত হবে, শেষ কক্ষপথে কটা আছে 7টা, মনে রাখবে। আর কটা ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই 5টা শেষ কক্ষপথে 8টা করে থাকে ইলেকট্রন। ঠিক আছে, আর হিলিয়ামের 2টো থাকে শেষ কক্ষপথে। তাহলে তো 7টা আছে, আর কটা হলে 8টা হবে, আর একটি। তাহলে দেখো, তাহলে 8 - 7, তাহলে আমরা বলবো যোজ্যতা 1। এটা একটা অ্যানসার। এখানে তোমাদের যদি প্রশ্নটা করতো মৌলটির সর্বাধিক যোজ্যতা কত, তাহলে কিন্তু আর মাইনাস হতো না, তাহলে কিন্তু লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে ততটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে 7টি আছে, তাহলে 7ই হয়ে যেত সর্বাধিক যোজ্যতা। এখানে তোমাদের হচ্ছে শুধু যোজ্যতা, তাহলে আমরা 8 থেকে 7 বাদ দিলে একটি 1 হলো। আরেকটা প্রশ্ন তোমাদের বলেছে, দেখো মৌলটির ভর সংখ্যা যদি 16 হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে। তাহলে আমরা দেখো মৌলটির ভর সংখ্যা 16 হলে মৌলটির ভর সংখ্যা 16 হলে নিউট্রন সংখ্যা কত হবে। তাহলে ভর সংখ্যা তো তোমাকে 16 বলেই দিয়েছে, তাহলে 16 মাইনাস পারমাণবিক সংখ্যা। আমরা জানি নিউটন সংখ্যা কি করে পাবো, আমরা বলছি নিউটন সংখ্যা পাবো ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা আমার 16 আছে, আর পারমাণবিক সংখ্যা কত, নিউটন সংখ্যা, ও নিউটন সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমরা ভর সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আমাদের ভর সংখ্যা 16, তাহলে নিউটন সংখ্যা কত হবে, তাই তো? তাহলে আমরা ভর সংখ্যার সূত্র কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা আমরা কি করে পাবো, নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে প্রোটন সংখ্যা 36 বলেছে, সরি 16 বলছি, 36, ভর সংখ্যা কত 36। তাহলে আমাদের প্রোটন সংখ্যা কত আছে, দেখো প্রোটন সংখ্যা আমরা পেয়েছি 17, তাই না? পরমাণু ক্রমাঙ্কটাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে -17। তাহলে 7 আছে 16, 9 হলে আর থাকলো 1, 1 1 2, 2 আছে 19, তাহলে নিউটন সংখ্যা হয়ে যাবে 19। মনে রাখবে তোমরা, তাহলে এটা একটা অ্যানসার। তাহলে 3টা উত্তর পেয়ে গেলে 17, 1, 19। তোমরা টুকে নাও অঙ্কটি। পরের প্রশ্নে আমরা চলে আসছি। দেখো
চেষ্টা করো। তারপর তোমাদের বলছে কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নয়, তাহলে পরমাণুটির ভর সংখ্যা কত? তাহলে দেখো কোন পরমাণু বলছে তোমাকে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা, খুবই সোজা অঙ্ক, নিউট্রন সংখ্যা তোমাদের দিয়েছে কত? 9। তাহলে তোমার কাছে জানতে হবে পরমাণুটির ভর সংখ্যা কত, তাহলে আমরা বলবো পরমাণুটির ভর সংখ্যা কত। তাহলে দেখো আমরা ভর সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো পরমাণুটির ইলেকট্রন সংখ্যা 8 বলেছে, তাহলে আমরা কি জানি কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি পরমাণুটির ইলেকট্রন সংখ্যা 8, আবার পরমাণুটির নিউট্রন সংখ্যা কত দিয়েছে? 9। তাহলে আমরা জানি কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান সমান কি হয়? প্রোটন সংখ্যা। আমরা জানি কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা সমান সমান কি হয়? প্রোটন সংখ্যা। দুটোই সমান, তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে গেল? 8। তাহলে পরমাণুটির ভর সংখ্যা আমরা বলবো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে আমরা বলবো 8 প্লাস 9 সমান সমান 17। তোমরা টুকে নাও অঙ্কটি। পরের অঙ্কে আমরা চলে আসলাম, দেখো নাম্বার 3, ভালো করে বুঝে নাও। নাম্বার 3 বলছে 40 40 কে 19, অর্থাৎ কে হচ্ছে পটাশিয়াম। তোমরা জানো সবাই কে হচ্ছে পটাশিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 40 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 19। ঠিক আছে, তাহলে এই পরমাণুর তৃতীয় কক্ষপথে অর্থাৎ ব্র্যাকেটে ওরা লিখে দিচ্ছে এল কক্ষপথ। আমরা জানি প্রথম কক্ষপথ হচ্ছে এল, কে প্রথম কক্ষপথ হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এল, তৃতীয় কক্ষপথ হচ্ছে এম। তাহলে এম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? দেখো কত সুন্দর প্রশ্নটা। তাহলে পরমাণুর তৃতীয় কক্ষপথ হচ্ছে এম কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে কে পরমাণুর, তাহলে পটাশিয়াম কে পরমাণুর কে কক্ষপথে কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2টি। আমরা জানি কে কক্ষপথে কটা হয়? 2টি। এল কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা জানি 8টি। কেন? 19টি আছে, 19টির মধ্যে তোমার প্রথম কক্ষপথে 2টি চলে গেল 2l² সূত্র হিসাবে। দ্বিতীয় কক্ষপথে কত? সর্বাধিক 8টি, তাহলে 8 2 10, আর
কে এল এম কক্ষপথে তাহলে কটি হবে? তাহলে পড়ে রইল কয়টি? তাহলে 10টার মধ্যে 19টার মধ্যে 10টা চলে গেছে, ইলেকট্রন প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথে ঘুরছে। তাহলে বাকি থাকলো কটা? বাকি থাকলো 9টা। তাহলে তৃতীয় কক্ষপথে কটা ঘুরবে? তৃতীয় কক্ষপথে কিন্তু 8টা ঘুরবে, 8টি ঘুরবে, 9টি নয়। তাহলে আমরা বলবো এম কক্ষপথে 8টি, আর এল কক্ষপথে কে এল এম এম কক্ষপথে 1টি হবে। এখন প্রশ্ন হলো তোমাদের স্যার প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে 10টা হলো, পড়ে রইল 9টি। তাহলে এম কক্ষপথে 9টি হলো না কেন? তো এখানে একটা নিয়ম হচ্ছে যে পরমাণুর শেষ কক্ষপথের ঠিক আগের কক্ষপথ, মানে শেষ কক্ষপথ কি? কে এল এম এম, তাই না? এই পরমাণুর ক্ষেত্রে এন হবে, কারণ তোমার 19টি দেখাতে হবে আমাকে। তাহলে শেষ কক্ষপথের ঠিক আগের কক্ষপথে 8টির বেশি ঘুরবে না, বুঝতে পেরেছো? তাহলে 9টির মধ্যে 8টি চলে গেল, রইল একটি, এন কক্ষপথে 1টি। তো এখানে তো এন কক্ষপথের কথা বলেনি, এন কক্ষ, তাহলে এন কক্ষপথে কটি ঘুরবে? 8টি ঘুরবে। তাহলে আমরা বলবো এন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টি, এটাই आंसर। তোমরা টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো আমরা চলে আসছি তোমার 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক বলছে একটি মৌলের পরমাণু কে কক্ষে 2টি এল কক্ষে 8টি এম কক্ষে 6টি ইলেকট্রন আছে। জানি মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? ওই একই রকম অঙ্ক একটু আগে আমরা করেছিলাম। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? 1 নম্বর, মৌলটির ভর সংখ্যা 32 হলে মৌলটির ভর সংখ্যা 32 হলে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? মৌলটির যোজ্যতা কত? যোজ্যতা কত? দেখো আমরা অঙ্কটাতে চলে যাচ্ছি। আমাদের অঙ্ক প্রশ্নপত্র তোমাদের বলছে, দেখো যে একটি মৌলের পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 6টি ইলেকট্রন আছে। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? আমরা একটু আগে করেছিলাম মৌলটির পরমাণু ক্রমাঙ্ক মোট ইলেকট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা বলছি মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তাহলে আমরা কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি আর এম কক্ষে 6টি। দেখো একটু ভালো করে তোমরা, মোট ইলেকট্রন সংখ্যাই হবে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে 8 2 10, 6 16টি।
এবার তোমাকে বলছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত আমরা বের করলাম, এটা একটা উত্তর। মৌলটির ভর সংখ্যা 32 হলে মৌলটির ভর সংখ্যা কত বলেছে তোমাদের? মৌলটির ভর সংখ্যা 32 বলছে। তাহলে মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত? তাহলে মৌলটির ভর সংখ্যা 32 হলে মৌলটির প্রোটন সংখ্যা 16 হবে, মৌলটির নিউট্রন সংখ্যা, তাহলে মৌলটির দেখো 32 যদি ভর সংখ্যা হয় তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তিনটারই সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। তোমরা তো পরমাণু ক্রমাঙ্ক বের করেই ফেলেছো আগে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা ওটাই ইলেকট্রন সংখ্যা, তাহলে মৌলটির প্রোটন সংখ্যা 16, মৌলটির ইলেকট্রন সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে 16, আর মৌলটির তাহলে নিউট্রন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি বাদ দিই বা পরমাণু ক্রমাঙ্ক বাদ দিই তাহলে পেয়ে যাবে নিউট্রন সংখ্যা। তাহলে মৌলটির নিউট্রন সংখ্যা তাহলে আমরা কত বলবো? তাহলে আমরা বলবো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 16 হয়ে গেল তোমার উত্তর। এবার বলছে মৌলটির তাহলে যোজ্যতা কত? তাহলে মৌলটির দেখো কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি আর এম কক্ষে 6টি, অর্থাৎ শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? 6টি। তাহলে এখানে তোমাকে বলছে যোজ্যতা জানতে চেয়েছে, তাহলে মৌলটি আর কটা ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে? আমরা তোমাদের বলেছিলাম শেষ কক্ষপথে 8টি থাকতে হবে নিষ্ক্রিয় মৌলের, হিলিয়ামের 2টি আর বাকি 5টা মৌলের নিষ্ক্রিয় মৌলের 8টি করে। তাহলে মৌলটির শেষ কক্ষে 6টি আছে, আর কটা গ্রহণ করলেও নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে? 2টি, তাহলে তো 8টি হবে। তাহলে আমরা বলবো মৌলটির যোজ্যতা তাহলে আমরা বলবো যে দেখো 8 মাইনাস 6 সমান সমান 2, তাহলে মৌলটির যোজ্যতা হয়ে গেল তোমার 2। ঠিক আছে, তাহলে তোমার তিনটা উত্তর পেয়ে গেলে, তোমাদের এই একটা উত্তর, প্রোটন সংখ্যা একটা উত্তর, ইলেকট্রন সংখ্যা একটা উত্তর, নিউট্রন সংখ্যা একটা, যোজ্যতা একটা। তো এই উত্তরগুলো তোমরা ঠিকঠাক ভাবে করে নাও খাতায়। আমরা 5 নম্বর অঙ্কে চলে আসছি। দেখো নাম্বার 5, দেখো 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে মন দিয়ে দেখো তোমরা। 5 নম্বর অঙ্ক তোমাদের বলছে যে M2+, এটা একটা আয়ন, এই আয়নে ইলেকট্রন সংখ্যা 18, ইলেকট্রন সংখ্যা কত বলছে? 18। তাহলে আমাদের বলছে মৌলটি এবং নিউট্রন সংখ্যা তোমাকে বলছে 20। তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা
মৌলটির পারমাণবিক সংখ্যা কমা ভর সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস দেখাও। ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে আমরা মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাবো। দেখো এবার আমরা চলে আসছি যে M2+ আয়নে ইলেকট্রন সংখ্যা 18 বলেছে। আমরা বলছি উত্তর পত্রে আসলাম আমরা M2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত বলছে? ইলেকট্রন সংখ্যা বলছে 18। তো নিউট্রন সংখ্যা 20 এবং দেখো তোমরা প্রত্যেকে ভালো করে 20। তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত? একটু মন দিয়ে শুনবে। এটা M+ আয়ন, M2+ আয়ন, অর্থাৎ এই যে M কক্ষপথ থেকে এই যে মৌলটি তার M কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন কিন্তু বের করে দিয়েছে। এটা মাথায় রাখবে, দুটো ইলেকট্রন বের করেও কি হয়েছে? ধনাত্মক আয়নে। আমরা জানি কোনো মৌলের পরমাণু তার শেষ কক্ষপথ থেকে এক বা একাধিক যদি ইলেকট্রন বের করে দেয় তাহলে সেই পরমাণুটি আর পরমাণু থাকে না, সেটা আয়নে পরিণত হয়, সেটা ধনাত্মক আয়ন। ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আয়ন হয় পরমাণুটি। আর যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে M2+ কথার অর্থই হচ্ছে এই M কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওটা আয়নে পরিণত হয়েছে। তাহলে আমরা বলবো তাহলে এই যখন ইলেকট্রন বের করেনি তখন তো পরমাণু ছিল। তাহলে তোমাকে বলছে এই যে মৌলটির পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা জানতে চাইছে। তাহলে আমরা বলবো মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন তো আর বের হয় না, ইলেকট্রন বের হয়। মৌলের কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, প্রোটনটা তো তার নিউক্লিয়াসের মধ্যেই থেকে যায়। তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? তাহলে দেখো M কক্ষপথে তাহলে আমরা বলবো 18 হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে K কক্ষপথে দুটি, K কক্ষপথে দুটি, L কক্ষপথে 8টি, K কক্ষপথে দুটি, L কক্ষপথে 8টি। তাহলে M কক্ষপথে তোমার দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, M কক্ষপথে তাহলে কটা হবে? তাহলে 18টার মধ্যে তোমার 10 চলে গেল, তাহলে 8টা। তাহলে M কক্ষপথে 8, তাহলে এই 8 8 16 17 18। ঠিক আছে? তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত? আমরা বলবো মৌলটির 8টা আর প্লাস দুটো, N কক্ষপথে দুটো, কারণ ইলেকট্রন এখানে 18 হয়েছে মানে ইলেকট্রন বেরিয়ে গিয়ে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আগে আগে কটা ছিল? আগে 20 ছিল, কারণ প্রোটন সংখ্যা 20, ইলেকট্রনও 20 ছিল। এখানে যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাই ওটা আয়ন হয়ে গেছে, তাই 18টি ইলেকট্রন হচ্ছে, কিন্তু প্রোটন কিন্তু তোমার কটা? 20টি থাকবে। তাহলে আমরা বলবো মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 8 আর 16 আর 20। আমার কথা বুঝতে পারছো তো তোমরা? তাহলে পারমাণবিক সংখ্যা হয়ে গেল 20। এবার তোমাকে বলছে ভর সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস দেখো। তাহলে ভর সংখ্যা কত হবে? মৌলটির
ভর সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা তো তোমাকে 20 দিয়ে দিয়েছে ওরা, তাহলে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে এবার তোমাকে বলছে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও। এই মৌলটির ইলেকট্রন বিন্যাস তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা বলবো মৌলটির ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, এন কক্ষে 2টি। তাহলে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষেও 8টি হবে, ঠিক আছে, আর এন কক্ষে তাহলে 2টি। এই নিয়ে হচ্ছে 20। দেখো ঘুরে দেখো ইলেকট্রন তাহলে কত 20 হবে। তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাতে বলেছে। আমরা কিন্তু মৌলটির ইলেকট্রন ছিল 20টি, কিন্তু ওখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে মৌলটি আয়নে পরিণত হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে ওর ইলেকট্রন বিন্যাসের সময় দুটো দেখাতেই হবে, এই দুটো কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমাদের আজকে আমরা 5 অবধি, আজকে 5 অবধি তোমাদের পড়ালাম, আমি 5 অবধি অঙ্কগুলো পড়ালাম। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করব। ততক্ষণ তোমরা মন দিয়ে অঙ্কগুলো করে যাও, ঠিক আছে।